আমি যুদ্ধকালীন কমান্ডার। আমার গ্রুপ নম্বর ছিল 151, 1 নম্বর সেক্টরে আমি কমান্ডার ছিলাম। মানে আমার জীবনে আমি যদি কাউকে এত প্রচন্ড রকম ভালোবেসে থাকি, তাহলে তিনি ছিলেন শেখ মুজিবুর রহমান। মানুষ কি রকম প্রতিহিংসা পরায়ণ হলে যে এরকম একটা কাণ্ড করতে পারে, এটা ঐতিহাসিক বাড়ি। এই বাড়িটা তো কাউকে কোন রকমের কষ্ট দেয় নাই। বিশ্বাস করবেন না, মানে আমার সেদিন যে রক্তক্ষরণ হয়েছে, আমার হার্টবিট বেড়ে গেছিল। আমি 3 বার স্প্রে করেছি নাইট্রোগ্লিসারিন স্প্রে। আমার বুকের ব্যথা উঠে গেছিল। এই ফজলুল কাদের চৌধুরী নিজ এলাকার ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট হইতে পারে না। আপনি তো জানবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ৭১-এ কি ভূমিকা ছিল? না, ওনারা তো ফুল প্লেটেড রাজাকার। ওনার বাবা, দাদা, ওনার ভাই ব্রাদার সবাই, এরা সবাই কিন্তু একদম প্রো পাকিস্তান। এরা একবারে খাই না খাই পাকিস্তান। এখন দেখেন না, এখন তো পাকিস্তান বানিয়ে ফেলছে। ওনার খায়েশ ছিল এটা আবার একটা পাকিস্তান হবে, এই খায়েশটা পূরণ করছে। এখন হয়তো এটা কতদিন টিকে সেটা টিকার উপর নির্ভর করে। শেখ হাসিনা ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজ বীর মুক্তিযোদ্ধা শিরু বাঙালিকে আমরা অতিথি করেছি। আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, সেলুট জানিয়ে আমাদের প্রোগ্রামটা আজকে শুরু করব। শ্রদ্ধা সেলুটের কারণ হচ্ছে তারা তাদের সেই বয়সে জীবনের ঝুঁকি নিয়ে তারা যুদ্ধ করে আমাদের দেশটা স্বাধীন করেছে বলেই আমরা আজ দেশে বিদেশে গর্বিত বাঙালি। দুর্ভাগ্যক্রমে সেই দেশটা আবার ঝুঁকিপূর্ণ। শিরু বাঙালি তার নিজের দেশে থাকতে পারেননি। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি একটু আমাদের সবার আগে বলেন শিরু বাঙালি নামটা নিয়ে। শিরু বাঙালির নামটা কিভাবে তৈরি? ধন্যবাদ। আগে আমি বলেছি, আমি তো 1971 সালে আমি যুদ্ধকালীন কমান্ডার। আমার গ্রুপ নম্বর ছিল 151, 1 নম্বর সেক্টরে আমি কমান্ডার ছিলাম, যুদ্ধকালীন কমান্ডার। আচ্ছা, এখন 1966 সালে আপনি জানেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে আইয়ুব খান আপনার সিভিল ওয়ার শুরু করেছিল, যুদ্ধ শুরু করেছিল। তাকে যে কোনো ভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার যত রকম ব্যবস্থা আছে তিনি সেটা নিয়েছিলেন। তিনি এই কারণে আমাদের দেশের দুর্ভোগের কারণে, বাঙালির দুর্ভোগের কারণে, পশ্চিম পাকিস্তানের নির্যাতনের বিরুদ্ধে তিনি 6 দফা নামে একটা 6 দফা প্রণয়ন করেছিলেন, একটা দাবি উত্থাপন করেছিলেন যে এই দফা আমাদের এখানে প্রতিষ্ঠা করতে হবে, বিশেষ করে একটা সাহিত্য শাসনের ব্যাপারে। টাকা মানে আপনার সম্পদ ভাগ এবং সাহিত্য শাসন, এই দুটের ব্যাপারে তিনি একেবারে সুস্পষ্ট বক্তব্য তুলেছিলেন। এইটা আমাদের বাঙালিদের মাঝে বিরাট আলোড়ন সৃষ্টি করেছিল। বাংলাদেশে তখন 7,25,00,000 মানুষ। হ্যাঁ, তখন বাংলাদেশে 1966 সালে বাংলাদেশে তখন সারা পাকিস্তানে তখন 4.5 কোটি মানুষ। বাংলাদেশে সাবেক পূর্ব পাকিস্তানে এটা এত ব্যাপক আলোড়ন সৃষ্টি করল যে এমন কোন মানুষ ছিল না, মনে করেন 0.5% মানুষ হয়তো এটা বিরোধিতা করেছিল। জামাত, মুসলিম লীগ আর পিডিএফ, এরা আপামর জনসাধারণ এটার পেছনে একাট্টা হয়ে গেছিল। এখন 1966 সালের 18 ফেব্রুয়ারি এই বঙ্গবন্ধু, তখন বঙ্গবন্ধু হয়নি, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি শেখ মুজিবুর রহমান 18 ফেব্রুয়ারি শুক্রবার প্রথম এই 6 দফার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন চট্টগ্রামের লাল দিঘি ময়দানে।
তার আগে আরেকটু বলে নেই, 6 দফা উত্থাপনের আগে এটা লাহোরে 1967 সালের 5ই ফেব্রুয়ারি আপনার একটা সম্মেলনে, এটা পাকিস্তানের একটা জাতীয় সম্মেলন ছিল, সেই সম্মেলনে তিনি সেটা প্রাথমিক ভাবে এটা উত্থাপন করেছিলেন। 5 তারিখ সম্মেলনটা হবে, 6 তারিখ কিন্তু পাকিস্তানের আপামর জনসাধারণ, সমস্ত বিরোধী দল, মানে আইয়ুব খানের বিরোধিতা করে এমন লোক এই 6 দফা শুনে তাদের তো মাথার চুল খারাপ হয়ে গেছে। বলে কি এটা, এরকম হলে তো পাকিস্তান ভেঙে যাবে। এখন আইয়ুব খান তো একেবারে পাগল পড়া হয়ে গেছে। এখন এইটাকে তো বন্ধ করতে হবে, রুখতে হবে। এখন শেখ মুজিব দেখলেন যে 6 তারিখ তিনি এইটা আর উত্থাপন করতে পারবেন না, তার আগে তিনি গ্রেপ্তার হয়ে যাবেন। এটা তার তো একটা ওইখানে একটা বড় ধরনের একটা সংযোগ ছিল। পাকিস্তান আওয়ামী লীগের মনে করেন ধরেন অনেক নেতা ছিল, তাদের মাধ্যমে উনি জানতে পারলেন যে তাকে গ্রেপ্তার করা হবে। তিনি লাহোর থেকে পালিয়ে করাচি আসলেন, কাউকে না জানিয়ে। এই আপনার এই 10 তারিখ রাতে উনি পিএইচডি ফ্লাইট যোগে ঢাকা চলে আসলেন। এখন এই ঢাকা নগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ মোহাম্মদ মুসা, যাকে সবাই নানা ভাই হিসেবে চিনতেন, তার বাড়ি ছিল নবাবগঞ্জ, আপনার বাজার, নবাবগঞ্জ বাজার, অর্থাৎ লালবাগ রোডে। আমি সেখানে থাকতাম, আমি সেখানে লজিং থাকতাম একটা বাড়িতে। এই হাফেজ মোহাম্মদ মুসা আপনার ইয়েতে বৈঠকখানায় তখন 3-4টা পত্রিকা নেওয়া হয়তো, দৈনিক ইত্তেফাক, মর্নিং নিউজ, অবজারভার, তারপর আজাদ, দৈনিক পাকিস্তান, তখন তো পূর্ব পাকিস্তান, দৈনিক পূর্ব পাকিস্তান, পাকিস্তান। তো আমি এই পত্রিকা পড়ার লোভে সেখানে বসতাম, প্রত্যেকদিন যেতাম। কি কারণে জানি না, হাফেজ মোহাম্মদ মুসা, আমার তখন 18 বছর বয়স, নানা ভাই আমার প্রতি খুব সন্তুষ্ট ছিলেন। এই 10 তারিখ রাত্রে নানা ভাই আমাকে বলল যে, তিনি আমাকে ডাকতেন সেরু, মানে আমার নাম এমনি তো সিরাজুল ইসলাম, কিন্তু ওই সবাই শিরু ডাকতো আমাকে, তিনি আমাকে ডাকতেন সেরু। ঢাকার কুট্টিরা কিন্তু যারা অরিজিনাল ঢাকার বাসী, তারা কিন্তু ওই সব বলতে পারতো না, সেরু বলতো। আমি কিন্তু তার উপর খুবই সন্তুষ্ট ছিলাম, অসম্ভব স্নেহপরায়ণ মানুষ ছিলেন তিনি, আমাকে বেশি ভালোবাসতেন। আমাকে বললো যে, সেরু, কালকে আমি ফজরের নামাজ পড়ে সুবল দাস রোডে যে মসজিদটাতে 2 তলা, ওই মসজিদের নিচে তুই দাঁড়িয়ে থাকিস, আমি তোকে নিয়ে এক জায়গায় যাবো রিক্সায় করে, 11 তারিখ সকালে। তখন আমি তো আর রাত্রে ঘুমিয়ে হয় না, নানা ভাইয়ের সাথে কোথায় যাব, এই মানে ধরুন এই একটা আশায় আমি, আচ্ছা খুব সকাল সকাল গিয়ে গেলাম। উনি নামাজ নামার পর আমার বল, তুই আসছো? বল চল। একটা, উনি তো খুবই বিখ্যাত মানুষ, রিক্সাওয়ালা 4-5 জন চলে আসছে, উনি একটার উপর উঠে বলে, চল যাও। কোন দিকে যাও? সেটা উত্তর দিকে যাও, নিউ মার্কেটের দিকে যাও। আমরা ওই আজিমপুর নয়াপল্টনের ভিতর দিয়ে মনে করেন ধরেন নিউ মার্কেট পাড়িয়া আস্তে আস্তে, এই যে এখন যেটা 32 নম্বর, তখন সেটা 32 নম্বর ছিল না, সম্ভবত নাম্বার অন্য কিছু ছিল। তা আমরা ওই 32 নম্বর দিয়ে ভিতরে ঢুকে এক জায়গায় গিয়ে দাঁড়ালো। তিনি দাঁড়ালো, আমাকে রিক্সা থেকে তিনি নেমে আমাকে বললো, তুই এখানে দাঁড়া, আমি যখন তোকে ইশারা করো তখন আসিস। তা আমি রাস্তার দক্ষিণ পাশে লেকের পাশে দাঁড়িয়ে আছি, উনি ওই পাশে আপনার এই যে শেখ বঙ্গবন্ধুর বাড়ি, যেটা শেখ মুজিবুর বাড়ি, তখন কিন্তু অর্ধসমাপ্ত বাড়ি, 2 তলা কমপ্লিট হয়নি। এখন তিনি সেখানে, আমি দেখতেছি যে শেখ মুজিবুর রহমান ক্ষুদ্রতম মানুষ, একদম মানে ধরেন এই একটু ফেব্রুয়ারি মাস, একটু সামান্য ঠান্ডা আছে, উনি একটা গেঞ্জি গায়ে দিয়ে সাদা একটা হাতের মধ্যে ওই পাইপটা নিয়ে উনি পাইচারি করতেছেন লনে। তখন ওই যে নানা ভাই যখন ভিতরে ঢুকছে, ওনারা সালাম দেওয়া করে, হ্যান্ডশেক করে ওনারা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো, করার পর উনি এবার আমাকে ইশারা করলো, এদিকে। তখন আমি ভিতরে গেলাম। এখন আমার জীবনে আমি শেখ মুজিবের অনেক বক্তৃতা শুনি, যে তাকে পত্রিকায় দেখি,
কিন্তু সামনাসামনি জীবনে কোনোদিন দেখিনি। মানুষটা এমন যে তাকে দেখলেই একটু কেমন ভয় লেগে গেল আমার। আমার এই যে হাঁটু কাঁপতেছে উনার সামনে দাঁড়াচ্ছি। উনি আমাকে আচ্ছা নানাভাবে পরিচয় করে দিলেন, বলছে এ হলো চাটগাইয়া পোয়া। ওর নাম হলো সেরু। তো বলে যে, "ও তুমি চিটাগাংয়ের ছেলে?" আমি বলি, "জি।" বলে, "তুমি এ কালা আজিজকে চেনো? জহুরকে চেনো? জহুর আহমদ চৌধুরী? এম এ আজিজ?" আমি বলি যে, "আমি তো তাদেরকে ঠিকভাবে চিনি না। তবে তার নাম শুনেছি। ওরা খুবই বিখ্যাত মানুষ। ওরা বড় রাজনীতিবিদ।" তো আমাকে বলে যে, "কি ব্যাপার? তুমি খুব ঘাবড়িয়ে গেছো মনে হচ্ছে। এটা কাঁপতেছো কেন?" তখন আমি একটু হেসে দিলাম। নিচের দিকে চেয়ে বলে যে, "না, না, না। ঘাবড়াবে না, ঘাবড়াবে না। তোমরা যদি ঘাবড়িয়ে যাও তো আমি চলবো কিভাবে? তোমরা তো আমার ভবিষ্যৎ।" দেখেন, আমার একদম শরীর, আমার গায়ের লোম খাড়া হয়ে গেছে। কি বলে এই লোক? আমি তার ভবিষ্যৎ। আচ্ছা। যাক কথাবার্তা বলে চলে আসলাম। সেদিন থেকেই আমি এই ভদ্রলোকের নেওয়া হয়ে গেলাম। মানে আমার জীবনে আমি যদি কাউকে এত প্রচন্ড রকম ভালোবেসে থাকি, তাহলে তিনি ছিলেন শেখ মুজিবুর রহমান। সেই কারণ বাড়িটা আর নেই। জি, জনাব শিরু বাঙালি, যে জি, বাড়িটায় গিয়ে নাই, আপনি নাই। অন্য একটা মানুষ হয়েছিলেন, জি, জি, নতুন একটা জীবন পেয়েছিলেন, জি, সেই জি। বাড়িটা নেই। নাই, নাই। এটা ভাই, এটা 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 কিভাবে দেখেন? ভাই কিভাবে দেখি মানে আমি তো সে রাত্রে ঘুমাইতেই পারি নাই। এখানে আমি এই যে মানে আমার খুব কান্না এসে গেছিল। আমার সব কথা তখন মনে পড়তেছিল। যে আহারে মানে কি বাড়িটা, এটা তো বাড়ি হিসেবে কোনো বাড়ি না। এটার যে ঐতিহাসিক যে মূল্য, সেইটা তো কখনো আর আমরা পরিশোধ করতে পারব না। সেখানে হয়তো একটা ৩০ তলা বিল্ডিং হবে। অনেক মজবুত একটা বিল্ডিং হবে। কিন্তু ওই যে বেগম ফজলিন্নেসা নিসা ইয়ে মুজিব যে আপনার ১৯৬১ সালে ৳৬,০০০ দিয়ে যেই জায়গাটা কিনে, মানে ১ বাঁশ পানির নিচে জায়গা এটা। পানির নিচে থেকে জায়গা কিনে মনে করুন সেখানে এই যে উনার ধান বেচার টাকা দিয়ে জায়গা বাড়িটা স্টার্ট করেছে, তখন বঙ্গবন্ধু তখন জেলখানায়। উনি জানতোই না যে এখানে একটা বাড়ি হচ্ছে। উনি ১৯৭৫ সালে বের হওয়ার পর থেকে এখানে বাড়ি শুরু হচ্ছে। তো মনে করেন সেই বাড়িটা, মানে আমি কিছু বুঝলাম না। মানুষ কিরকম প্রতিহিংসা পরায়ণ হলে যে এরকম একটা কাণ্ড করতে পারে। এটা ঐতিহাসিক বাড়ি। এই বাড়িটা তো কাউকে কোন রকমের কষ্ট দেয় নাই। বিশ্বাস করবেন না, মানে আমার সেদিন যে রক্তক্ষরণ হয়েছে, আমার আমার হার্টবিট বেড়ে গেছিল। আমি ৩ বার স্প্রে করেছি। নাইট্রোগ্লিসারিন স্প্রে। আমার বুকের ব্যথা উঠে গেছিল। রাগে আমি কাউকে বলতে পারতেছি না, কারণ আমি তো ঘরে একলা। আমার আমার রুমে আমি একলা, আমার আশেপাশে কেউ নাই। কাউকে যদি পাইতাম আমি জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করতাম। আমার এত খারাপ লেগেছিল। কারণ আমার এমন একটা বয়স, আমার ১৮ বছর বয়সে, উঠন্তি বয়সে মনে করেন ধরেন আমি যে ঘটনাটা আমার চাক্ষুষ করেছি, যেই বাড়ি থেকে গিয়ে মনে করেন ধরেন বাংলাদেশের স্বাধীনতা সবকিছু ১ম পতাকা সেখানে উত্তোলিত হয়েছে। বাংলাদেশ এমন কোন রাষ্ট্রের ইয়ে নাই, রাষ্ট্রের দূত নাই, রাষ্ট্রের বড় মানুষ নাই যারা সেই বাড়িতে যায় নাই, পদার্পণ করেনি। ওদের স্মৃতিটার জন্য হলেও সেগুলো রক্ষা করা উচিত ছিল। কিন্তু সেই ৭১-এ শিরু বাঙালি অস্ত্র হাতে যুদ্ধ করেছে এবং বারবার বলেছে ইয়াহিয়া খানের উদ্দেশ্যে, জি, বারবার বলেছে এই জানোয়ারকে হত্যা করতে হবে। জি, সেই জানোয়ারের লোকজন এখন শিরু বাঙালির স্বাধীন করা বাংলাদেশ দখল করেছে। শিরু বাঙালি প্রাণ হাতে সেখান থেকে পালিয়ে এসেছে। জি। ঘটনাটা একটু বলবেন? হ্যাঁ, আমি তো আসলে ওই বাংলাদেশের মুক্তিযুদ্ধে তো ২ টা পক্ষ ছিল। একটা স্বাধীনতার পক্ষে যারা যুদ্ধ করেছি আমরা, আর একটা স্বাধীনতার বিপক্ষে। এখন ১৯৭১ সালে বাংলাদেশে আপনার লোকসংখ্যা ছিল ৭,২৫,০০,০০০। এর মধ্যে ৭ কোটি মানুষই ছিল আমাদের স্বাধীনতার পক্ষে। আর ২৫ লাখ, এর মধ্যে আরো ৫-১০ লাখ মনে করেন ওরা দ্বিধা বিভক্ত ছিল। মানে ইয়ে কোন দিকে যাবে ঠিক করতে পারে নাই। ১৫ লাখ মনে করেন মোটমাট ১৫ লাখ মানুষ আমাদের বিরোধিতা করেছিল। এখন যারা বিরোধিতা করেছিল তাদের মধ্যে তো সবার নাম আপনারা জানেন। বিখ্যাত, বিখ্যাত মানুষ আছে। এখন আমাদের চট্টগ্রামের যে আপনার ফজলুল কাদের চৌধুরী, তিনি পাকিস্তান কনভেনশন মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন।
এবং আইয়ুব খানের আমলে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ছিলেন এবং তিনি 2 বার অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অনেক বড় নেতা পাকিস্তানের জন্য। সমস্যা হলো তিনি কিন্তু পাকিস্তানের জন্য নেতা হলো, পূর্ব পাকিস্তানে বাংলাদেশে তার নিজের বাড়িতে তার কোনো 2 পয়সার মূল্য ছিল না। কারণ ইউনিয়ন পরিষদে তখন ইউনিয়ন কাউন্সিল ছিল। ইউনিয়ন কাউন্সিলে আপনার 50-এর দশকে 60-এর দশকে আপনার প্রেসিডেন্ট নির্বাচিত হইতো। এই ফজলুল কাদের চৌধুরী নিজ এলাকার ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট হইতে পারেনি। সাধনদর নামে একজন একটা হিন্দু ভদ্রলোক, উনি দৈনিক আজাদির আপনার বার্তা সম্পাদক ছিলেন। সেই সাধনদারের কাছে উনি জামানত বাজেয়াপ্ত হয়েছিল। তারপর জাতীয় পরিষদের যতবার মানে আপনার নির্বাচন হয়ে কোনোটাতেই তিনি জিততে পারেননি। কারণ এখন উনি মনে করতেন যে ওখানে 45% যে হিন্দু আছে এই রাওজান এলাকায়, ওরা তাকে ভোট দিত না, এই কারণে হইতে পারেনি। তো যুদ্ধের সময় তিনি তার সেই যে তিনি যে হিন্দুদের কাছে যে পরাজিত হয়েছেন, তিনি এখন তার ছেলেকে বলল যে এরা যদি থাকে, এই মালওয়ান এরা যদি এই দেশে থাকে, তাহলে জীবনে কোনোদিন আমি তো হইতে পারিনি, তুইও হইতে পারবি না, এদেরকে সাফ কর। তারপর মনে করেন ধরেন আমাদের এই যে ফজলুল কাদের চৌধুরী ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরী, এইবার মনে করেন ধরেন উনি এই সংখ্যালঘু হত্যা এবং তাড়ানোর কাজে হাত দিয়েছিলেন। মনে করেন বেশ কম প্রায় 300 জন মানুষের হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। তিনি তার প্রথম হত্যাটা শুরু করেছিলেন চট্টগ্রামে যে কুন্ডেশ্বরী ঔষধালয় এবং কুন্ডেশ্বরী মহাবিদ্যালয়, বালিকা মহাবিদ্যালয়, বালিকা স্কুল, তার প্রতিষ্ঠাতা কুন্ডেশ্বরীর মালিক ওনাকে আপনার হত্যার মাধ্যমে তিনি এটা শুরু করেছিলেন। তারপর আপনার পুরো এপ্রিল মাস পর্যন্ত তিনি মে পর্যন্ত তিনি আপনার চট্টগ্রামের রাউজান, হাটহাজারী, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি এই বিভিন্ন জায়গায় এই হত্যাকাণ্ডগুলো করেছেন। যেখানে যেখানে তার ভোট পাওয়ার কথা সেখানে তিনি এই হত্যাকাণ্ডগুলো মানুষকে মানে একদম হিন্দু ছাড়া করে ফেলেছিলেন উনি, কোনো হিন্দু থাকতে পারবো না। এখন এইসব ঘটনা কিছু আমি জানি, আমি নিজে কিছু দেখেছি এবং আমার যে আমি কমান্ডার হওয়ার আগে, ইন্ডিয়াতে গিয়ে ট্রেনিং নিয়ে কমান্ডার হওয়ার আগে আমি আরেকজন কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছি, গেরিলা যুদ্ধ করেছি চট্টগ্রামে। ক্যাপ্টেন করিম নামে উনি বিমান বাহিনীর কর্পোরাল ছিলেন, ছুটিতে আসছে, যুদ্ধ শুরু হয়েছে, উনি আর যান নাই। উনি আপনার যুদ্ধের জড়িয়ে পড়েছিলেন, উনি একটা বাহিনী গঠন করেছিলেন, সেখানে আমাকে নিয়েছিলেন। সেখানেই এই ক্যাপ্টেন করিম আমাকে সালাউদ্দিন কাদের চৌধুরী যেসব ঘটনাগুলো ঘটিয়েছিল এইসব তিনি আমাকে বর্ণনা করেছেন। তারপর আমি ইন্ডিয়া থেকে আসার সময় আমার বাহিনী নিয়ে খাগড়াছড়ির গহীন জঙ্গলে, বনের উপর, পাহাড়ের উপর কন্যাকুমারী নামে একটা জায়গা আছে, সেখানে আমরা রেস্ট নেওয়ার সময় আপনার বিভূতিভূষণ দত্ত নামে একটা ছেলে আমাকে তার চোখকে দেখা, এই যে নতুন চন্দ্র সিংহকে গুলি করে মারার চক্ষু দেখা, তার নিজের চোখকে দেখা বর্ণনাটা আমাকে বলেছিলেন। সেইটা এবং অন্যান্য সব মিলিয়ে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন আপনার যুদ্ধ অপরাধ মামলার বিরুদ্ধে যখন মামলা শুরু হয়, তখন আমি সেখানে আপনার সাক্ষী হিসেবে আমার নামটা আসে। আমি প্রধান সাক্ষী হিসেবে আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে প্রধান সাক্ষী হিসেবে 8টা বিষয়ে সাক্ষ্য দিছি। 8টার মধ্যে আমার 4টা সাক্ষীতে তার ফাঁসি হয়েছে, 1টাতে 5 বছর জেল হয়েছে। এখন সেই সূত্রে মনে করেন আমার এখন এই সরকার বদল হওয়ার সাথে সাথেই মনে করেন ধরেন আমি বিপাকে পড়েছি। বিপাকে মানে এটা বলার মতো না। আমি একদিন জানতে পারলাম, একটা বিশেষ জায়গা থেকে আমাকে জানানো হলো যে আপনি তো এখন আপনার জীবন একেবারে বিপন্ন, আপনাকে মেরে ফেলতে পারলে যে মারতে পারবে তাকে মনে করেন একটা বিরাট অঙ্কের টাকা দেওয়া হবে, 2 কোটি টাকা তাকে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তখন আমি সেটা আরো 2-1টা জায়গা থেকে যখন কনফার্ম হলো, তখন আমি আপনার
এখন পালানোর আমার চিন্তা করলাম যে এই দেশে থাকলে তো কোনো না কোনো আমাকে, যেহেতু মোবাইল ব্যবহার করি, ডিভাইস দিয়ে কোনো না কোনো ধরে ফেলবে। এখন তো প্রযুক্তি একেবারে খুব সহজ হয়ে গেছে। তারপরে আমি মনে করেন ধরেন 10ই সেপ্টেম্বর আমি বাংলাদেশ, আমার বিষয় ছিল যেহেতু আমি দেশ ত্যাগ করলাম 10ই সেপ্টেম্বর। তারপর আসার পর মনে করেন ধরেন এখন তো এখানে আছি, এখন তো আমি কিছুর সাথে জড়িত নাই, মাঝে মাঝে সাক্ষাৎকার দেশ 10 সেপ্টেম্বর যখন আপনি বেরিয়ে যান, আপনি কিভাবে বেরিয়ে গেলেন দেশ থেকে? আমি এয়ারপোর্ট দিয়ে বেরিয়েছি। আমরা মনে করেন একটা বিশেষ জায়গা থেকে মানে আমাকে জানানো হলো যে আপনি যে গত 2023-এর আপনার 15 সেপ্টেম্বর আপনি বাংলাদেশে ঢুকেছেন ইউএসএ থেকে। এরপরে আপনার কম্পিউটার কমপ্লিট একদম ক্লিন আছে। তার মানে সেখানে এখনো কোনো সমস্যা সৃষ্টি হয় নাই। আপনি যদি ইচ্ছা করেন মানে আপনি একটু ড্রেস পাল্টিয়ে মনে করেন ধরেন একটু দাড়ি লম্বা করে আপনি ইমিগ্রেশন পার হয়ে যেতে পারবেন। পরে সেখানে ভিতরে আরো একটু সমস্যা আছে, সেগুলো যদি পার হইতে পারেন তো ভালো কথা, কিন্তু ইমিগ্রেশনে আপনাকে কেউ আটকাতে পারবে না, কারণ ইমিগ্রেশনে আপনার বিরুদ্ধে কোনো রকমের কোনো অভিযোগ নেই। আমি জানি আমার অভিযোগ থাকবে কেন? আমি তো কোনো ব্যাংকের থেকে লোন নিই নাই, আমি কোনো ঋণ খেলাপি না। এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছলেন কিভাবে? না, এয়ারপোর্ট আমি তো ঢাকায় ছিলাম। আমি চট্টগ্রামে যখন এরা আমাকে সতর্ক করলো যে আপনি যথাসম্ভব আপনি যত দ্রুত সম্ভব আজকেই চট্টগ্রাম ত্যাগ করেন। তারপর আমি ঢাকায় চলে গেছিলাম আপনার একটা সেনাবাহিনীর একটা উচ্চ পর্যায়ের একজন ব্যক্তির বাসায় আমি ছিলাম। তো সেখানেও মনে করেন ধরেন দেখতেছি যে না, আমাকে একটা মানে কোন একটা পক্ষ থেকে বলা হলো যে দেখেন আপনি যে আছেন, আপনি ডিভাইস ব্যবহার করতেছেন, আপনি ডিভাইসটা ফেলে দেন। এটা থাকলে আপনি ট্রেস আউট হয়ে যাবে, কারণ এটা এখন তো প্রযুক্তি আপনাকে ট্র্যাক করে ফেলবে। আমরা করেছি আপনাকে, যারা আপনাকে খুঁজতেছে তারাও করবে। আপনি সবচেয়ে ভালো হবে আপনি ডিভাইস এগুলো সব নদীতে ফেলে দিয়ে, পুকুরে ফেলে দিয়ে আপনি একদম খালি হাতে আপনি মানে আপনার দেশ থেকে যত দ্রুত আজকে পারলে আজকে, কালকে পারলে কালকে। তো এরা 8ই সেপ্টেম্বর আমাকে বলছে, আমি সেদিনই আপনার 1,96,000 টাকা দিয়ে কাতারে টিকিট করে আমি দেশ মানে চলে আসছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় কোন রকমের সমস্যা হয় নাই। আমাকে যেভাবে করেছেন শুরু বাঙালি, আপনারা দেশটা স্বাধীন করেছেন, সেই স্বাধীনতার পিছনে আপনাদের এত ত্যাগ, এত অবদান, সেই দেশে আপনি থাকতে পারলেন না। জি 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 সেটাই। না, আমি তো কোন ছাড়, আমার চাইতো আরো অনেক বড় বড় মানুষ আছে যাদের অনেক ত্যাগ তিতিক্ষা আছে সেরকম। যেমন মনে করেন আমাদের এই যে বিচারপতি ওই যে মানিক সাহেব, মনে করেন উনার দোষটা কি? মনে করেন একজন বিচারপতি, একটা হাইকোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতি, তাকে মানে আপনি চিন্তা করে দেখেন তার উপর যে কি নির্যাতনটা গেছে। মনে করেন আমি তো কোন ছাড়, আমার তো একটাই অপরাধ, সেটা আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমি এদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে 39 জন মানুষে সাক্ষ্য দিয়েছে, আইয়ুব সহ 40 জন। আর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য 378 জন মানুষ লিস্ট করেছিল, কিন্তু তদন্ত সংস্থা দেখলো যে এত দরকার নাই, এই 39 জনের হয়ে যাবে, এতে 8-10টা ফাঁসি হবে তার। এখন আমি তাদেরকে জিজ্ঞেস করতে পাই এক ঘটনা কি আমি ঠিক বুঝলাম না, এখানে 40 জন মানুষ সাক্ষী দিয়েছে, আমাকে নিয়ে কেন সবাই লেগেছে? আমি ভুয়া মুক্তিযোদ্ধা, আমি অমুক সমুক, এগুলো নিয়ে আমাদের চট্টগ্রামে আপনার ওই যে পলাকা প্রকাশন নামে একটা সংস্থা আছে, জামাল উদ্দিন মানে পাগল হয়ে গেছে। তারপর আপনার জাসদের একজন নেতা আছে ডাক্তার মাহফুজ, মানে এরা একদম আমি ভুয়া মুক্তিযুদ্ধে এটা প্রমাণের জন্য এমন কোন কাণ্ড করে নাই, পত্রিকা মানে আপনার সংবাদ সম্মেলন, এরা মোটামুটি একটা টাকা পেয়েছে, মনে করেন ফাইন্যান্স হয়েছে, এই জন্য তারা করেছে। তো এগুলা তো মনে করেন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই আমার পিছনে তোমরা লাগলে কেন? এখানে তো 39 জন মানুষ একটা দিয়েছে, বলে জানা কারোটা আমাদের সমস্যা না, আমাদের সমস্যা হলো তোমাকে নিয়ে। তুমি মানে ধরো মিথ্যা সাক্ষ্য দিয়েছো,
তুমি ভুয়া মুক্তিযুদ্ধ না করে কিছু না করে তুমি ওখানে মানে আন্দাজে ইয়ে করে ওখানে সাক্ষী দিয়েছো, তোমার সাক্ষী ওর 4টা ফাঁসি দিয়েছে, তুমি 1 নম্বর আসামি, তুমি মানে তোমাকে আমরা হত্যা করবো, বাস। এখন মনে করেন তালিকাভুক্ত ছিলেন আপনি? আমি ভাই ভারতীয় তালিকা ফার্স্ট প্রেফারেন্স। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় তালিকা হলো 1 নম্বর, তারপরের গুলা অন্য পরে। আমি তো ভারতীয় তালিকাভুক্ত মুক্তিযুদ্ধ। আমার ভারতীয় তালিকার নাম্বার হলো 21,535। আমার আন্ডারে আরো 12 জন, আমি ছাড়া আরো 12 জন আছে, সবগুলোর নাম্বার আমার মুখস্থ আছে ভারতীয় তালিকা। আমার কাছে শুধু একজন ইবিএসসি ছেলে ছিল, একজন, সেটাও পটিয়া বাড়ি, ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিম। তার এখানে টোটকাটা ছিল, এই জন্য আমরা সবাই তাকে টোটকাটা ইব্রাহিম বলতাম, মারা গেছে। এই একজনের শুধু ইবিএসসি নাম্বার। আর আমার আন্ডারে আর যতগুলো যোদ্ধা ছিল সবগুলো ভারতীয় তালিকাভুক্ত। এটা ফার্স্ট প্রেফারেন্স, এগুলোর জন্য কোনো চেকিং নেই, কিছু দরকার নাই। ও নাম্বার থাকলে আপনি মুক্তিযুদ্ধ হিসেবে গ্যাজেট হবেন। তা আমরা তো সেই হিসেবে গ্যাজেট হয়েছি। এখন এরা তো করার তো কিছু নাই রে ভাই। আমার বাঙাল কেন যুদ্ধে গেল বই আপনি তো দেখছেন, ওইটা বলে যে ওইটা ভুয়া, সব মিথ্যা কথা। এখন করার তো কিছু নাই। আপনি ফজলুল বাড়ি চাইলে বলতে পারেন না। এই যে মনে করেন আপনার ওই যে পিনাকি ভট্টাচার্য আমার বিরুদ্ধে আধা ঘন্টার একটা ভিডিও করেছে, আমার ফিরিস আমরা তুলে বলে আমার ফাঁসা ভাঙিয়ে দিবে, আমাকে জেল খাটাবে, ফাঁসে দিবে, অনেক কিছু বলছে না। তো মনে করেন আপনি তো বলতে পারেন, আমি তো আপনার মুখে হাত দিতে পারি না। এখন আমাদের দেশের সমস্যা হলো, আপনি ফজলুল বাড়ি কিছু একটা বলছেন, ওরে বাবা ফজলুল বাড়ি বলছে, এটা নিশ্চয় সত্য হবে। কিন্তু আপনি যে ইন্টেনশনালি আমাকে ডুবাইবার জন্য বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলাটাকে হেলো করার জন্য মানে আপনি যে করতেছেন, এইটা আমাদের মধ্যে অনেক মানুষকে এটা মানে আপনার বিশ্বাস করতে চায় না। এখন যারা বুঝার কিছু করতে পারে নাই, মনে করেন তারা এগুলো নিয়ে সংবাদ সম্মেলন করেছে, বিভিন্ন পত্র পত্রিকায় মনে করেন লেখালেখি হয়েছে। কি হয়েছে? আমার আগে মনে করেন আমার ফেসবুকে, যেটা আমার ইয়ে হয়ে গেছে, এখন ডিজলভ হয়ে গেছে, এখন যে নতুন করছি, এইটাতে মনে করেন আমার আগে, এরা এগুলা করার আগে আমার লাইক কমেন্ট হইতো মনে করেন ধরেন 600-700, এখন 3 ডবল বাড়ি গেছে। তার মানে আমার জনপ্রিয়তা ওরা, কারণ সবাই তো বুঝতে পারতেছে, আরে একটা ভারতীয় তালিকাভুক্ত উনি একজন কমান্ডার এবং একটা গ্রুপ নাম্বার আছে, এবং অন্যান্য কমান্ডার যেমন আমাদের যে এখানে নিউ ইয়র্কে আছে তাজুল ইমাম, উনি চট্টগ্রাম ইউনিভার্সিটির আপনার যে আর্টসের ছাত্র ছিল, আমাদের উত্তম সেনের ক্লাসমেট, উত্তর সরকার তো আপনি চিনেন। তো মনে করেন উনিও আপনার যুদ্ধকালীন কমান্ডার ছিল, একদম সমসাময়িক। উনি যেখানে আপনার হরিণা ক্যাম্পে যেখানে ছিলেন, ইয়ুথ ক্যাম্পে, সেখানে আমিও ছিলাম। এবং আমাদের বোয়ালখালীর যে আপনার কমান্ডার বসর, উনিও সেখানে ছিল। আমরা তিনজনেই যেখানে ইয়ে করছি, তিনজনই কমান্ডার। এখন ওদের গুলো ঠিক আছে, আমার ঠিক নেই, কারণ আমার ঠিক নেই। আপনার কথায় আবার স্পষ্ট হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন বিভক্ত, মুক্তিযুদ্ধের বিপক্ষের লোকজন ঐক্যবদ্ধ। জি 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 জি, আমাদের মুক্তিযুদ্ধের লোকের টাকা দিলে কিনা যায়। আপনি ওই যে হুমায়ুন আহমদ না হুমায়ুন আজাদ আপনার একটা কথা বলেছিল না, একজন মুক্তিযোদ্ধা কখনো সর্বশেষ মুক্তিযোদ্ধা নন, কিন্তু একজন রাজাকার আমৃত্যু রাজাকার। মুক্তিযুদ্ধের মধ্যে দ্বিতীয় বিভক্ত মানে তৃতীয় বিভক্ত, চৌথ বিভক্ত হয়ে গেছে এখন বর্তমানে, যার যেরকম ইচ্ছে। মানে যে মুক্তিযুদ্ধের নাম শুনবেন সেই নিজেকে মুক্তিযুদ্ধ দাবি করতেছে। এখন তো বলার কিছু নাই। আচ্ছা মনে করেন ধরেন এই যে এই সরকার এখন যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আর কেউ জানার কথা দরকার নাই, উনি তো জানেন আমি কে, আমি কোথায় কি করেছি। যে কারণে এখন যে নতুন যে একটা সমন্বিত মুক্তিযুদ্ধের ইয়ে হয়েছে, আমি সেখানে আপনার চট্টগ্রাম লিস্টে আমি 5 নম্বরে আছি। তো মনে করেন ধর আমি সেটা ফেসবুকে দিয়েছি। এখন ঘটনা হইলো, আপনি কাকে কি বুঝাবেন? আমাদের মনে করেন ধরেন ছাত্রলীগ তো নিজে আওয়ামী লীগ দাবি করে, সেই লোকে মনে করেন ধরেন আপনার সাংবাদিক সম্মেলন করে আমার বিরুদ্ধে। তারপর মনে করেন লোকজনকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা হয়েছে, আপনার কি মনে হয়
মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন আবার কিভাবে ক্ষমতায় ফিরবে? যুদ্ধ না করতে হবে না কিভাবে? না এখন তো সমস্যা হলো এটা বাড়ি ভাই এটার সাথে কিন্তু ভূ রাজনীতি জড়িত আছে। আপনি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন যে উনি meticulously এইটার পরিকল্পনাটা উনি ৫ বছর আগে থেকেই শুরু করেছেন। এবং এটার পিছনে ক্লিনটন ফাউন্ডেশন আর আরেকটা কি বরস না জরস ৫,০০০ কোটি টাকা বাংলাদেশী ৫,০০০ কোটি টাকা ইনভেস্ট করেছে এটাতে। এটা এমনি হয় নাই। এখন এটার সাথে ভূ রাজনীতি জড়িত আছে। যে বাইডেন প্রশাসন মনে করেন যেহেতু মোহাম্মদ ইউনূসের সাথে মনে করেন ক্লিনটনের বউয়ের একটা খুব ভালো যোগাযোগ ছিল। আচ্ছা, আপনি তো জানবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ৭১ কি ভূমিকা ছিল? না ওনারা তো একবারে ফুল প্লেটেড রাজাকার। ওনার বাবা, দাদা, ওনার ভাই ব্রাদার সবাই আমি ওনার একটা ভাইকে আপনি চিনতেন, ওই যে মোহাম্মদ জাহাঙ্গীর, ওই যে লিখতো আজাদি দিয়ে লিখতো সপ্তাহে প্রতি। এরা সবাই কিন্তু একদম প্রো পাকিস্তান। এরা একবারে খাই না খাই পাকিস্তান। এখন দেখেন না এটা এখন তো পাকিস্তান বানিয়ে ফেলছে। ওনার খায়েশ ছিল এটা আবার একটা পাকিস্তান হবে, এই খায়েশটা পূরণ করছে। এখন হয়তো এটা কতদিন টিকে সেটা টিকার উপর নির্ভর করে। ওনারা তো একদম মানে ধরেন উনি একবারে খাই না খাই ইয়ে পাকিস্তান পন্থী, প্রো পাকিস্তান। এখানে কোন রকমের আপনার বিন্দু পরিমাণ চুল পরিমাণ বেশম নেই। এই বিষয়টা তো কোনোদিন আগে আলোচনায় আসে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের নানা কিছু এসেছে, গ্রামীণ ব্যাংকের সুদ বেশি, মানুষের নির্যাতন বেশি, মানুষের বিরুদ্ধে ক্ষয় বেশি, কিন্তু তার পুরো পরিবার যে আপনি বলছেন পাকিস্তানপন্থী রাজাকার, এই কথাটা কোনোদিন কিন্তু শুনে আসে নাই। এখন ঘটনা হইলো এটা হয়তো কোনো কারণে আসে নাই। এখন এখনো কি সব মানুষ জানে? আমি তো আমার পার্শ্ববর্তী গ্রামের মানুষ, আমি তো তাদেরকে চিনি। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। উনি ওনার বাবার যে সুদের ব্যবসা ওইটাকেই উনি গ্রহণ করেছেন। ওনার বাবার নাম হলো দুলা মিয়া সওদাগর, ওনার দাদার নাম হলো নজরু মিয়া সওদাগর। ওনারা শিকারপুর ইউনিয়নের বাথুয়া ইউনিয়নের তাদের বাড়ি, বাথুয়া গ্রামে। এখন কিন্তু চট্টগ্রাম শহরে ওদের একটা বাড়ি আছে ছতলা নিরালা, ওই যে পাঁচলাইশ থানার ওদিকে। তারা সেখানে থাকতো, সেখানে বড় হয়েছে। ওনার বাবা স্বর্ণের ব্যবসায়ী। এখনো চট্টগ্রামের টেরিবাজার বক্সিরহাটে আপনার ওদের এই দোকানটা আছে, দুলা মিয়া সওদাগর এন্ড সন্স। সোনার কারবারি ছিল এবং সুদের ব্যবসা। কিরকম? আমার নিজের মা, আমার আম্মা 1947 সালে আমার যখন জন্ম হয় তখন মনে করেন কোনো কারণে টাকার দরকার হয়েছিল। তখন সোনার বড়ি ছিল 20 টাকা করে। উনি 3 ভরি ওজনের একটা স্বর্ণের মানে হাত, ওইখানে 50 টাকা না কত 30 টাকা দিয়ে বন্ধক দিয়েছিল। এটা আমার মা নিজে আমাকে বলছিল। এখন 1 বছর 1.5 বছর পর টাকা জমাইয়া যখন এটা আনতে গেছে তখন বললো যে উনি 60 টাকা 70 টাকা এরকম নিছে। বলছে কি বলো, কি 60-70 টাকা? এটা 200 টাকা দাম। তা আমার আম্মা বলেছে এটা তো নতুন একটা কিনতে গেলেও তো 60 টাকা দিয়ে কিনতে পারি। তো বাস ওটা আর আনে নাই। এই ওনারা এসেভাবেই চক্রবৃদ্ধি হারে সুদ, মানে 10 টাকা 1 বছরের মধ্যে 100 টাকা হয়ে যাবে। চক্রবৃদ্ধি 10 টাকার সাথে 2 টাকা জড়িত হইলো 12 টাকা, 12 টাকার সুদ। 12 টাকার সাথে তার 2 টাকা 14 টাকা হইলো 14 টাকা সুদ। 14 টাকার সাথে আর 2 টাকা 3 টাকা জড়িত হইলো 17 টাকা সুদ। এইভাবে চক্রবৃদ্ধি হারে সুদ। এই ওনার কারবারটা সেরকম। এই যে গ্রামীণ ব্যাংক পুরোটাই চক্রবৃদ্ধি হারে সুদ দেয়। মানুষের চালা নিয়ে যায়, গরু নিয়ে যায়, কত মানুষ যা ধরতে পারছে কোনো হিসাব নেই। আর উনি তো মনে করেন ধরেন কিছু বলার জন্য সবাই তো জানেন উনি ওনার যে আপনার এই যে ট্যাক্স 660 কোটি টাকা উঠি প্রথমে আগে সেটা মাফ করেছে। তারপর গ্রামীণ ব্যাংকের 2029 সাল পর্যন্ত তার ট্যাক্স মাফ করেছে। আপনি মানুষের একটা চক্ষুলো যত থাকে। বীর মুক্তিযোদ্ধা শিরু বাঙালি, আপনার কাছে একটা অনুরোধ করি আজকে এই সুযোগে, আপনি যে তথ্যটা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বাবা দাদা সবাই পাকিস্তানপন্থী রাজাকার, এটা একটা রাজাকার পরিবার, এই অংশটা, এই বিষয়টা আপনি একটু চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আমাদেরকে বলেন। না আমি তো এটা চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় বলে লাভ কি? কেউ বুঝবে এটা? চট্টগ্রামের মানুষ একটু চট্টগ্রামের মানুষও তো বুঝবে, একটু বিষয়টা একটু বলেন।
চট্টগ্রাম মানুষ প্রায় সবাই জানে এটা। আমি প্রত্যেকটি ইয়েতে মনে করেন এই ঘটনাটা আমি উল্লেখ করেছি। সবাই আমাকে জিজ্ঞেস একটা করে। আঞ্চলিক একটা আঞ্চলিক ভাষায় শুনি আপনার মুখে। আচ্ছা। ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবার, ওর দাদা, বাপ, ভাই, ওর ভাই হকলের তাইর ভাই হলোর মধ্যে উগ্র মাত্র কোন রাজনীতি নয়। তুই বলতে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম ঢাকা ইউনিভার্সিটির মধ্যে ফিজিক্সের প্রফেসর আছেন সম্ভবত। তাই এছাড়া আর কোন ব্যাকরণ রাজনীতি, ব্যাকরণ পুরো পাকিস্তানি, পুরো পুরো পরিবার পাকিস্তানি। শুধু পুরো পরিবার গোড়াই এর পর্যন্ত ব্যাকরণ পাকিস্তান, গোড়াই এর পর্যন্ত ব্যাকরণ পাকিস্তান দেই। এখন আবার এই আর বাংলাদেশ আর রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে যে স্বাধীন নদী, স্বাধীন বাংলাদেশে গিয়ে এখন পাকিস্তানে গিয়ে এখন আইএসএ সৈন্য অকল আইএনএ কেন মধ্যে রংপুর যে মিটিং করে এই পাকিস্তানে তাই করে ইয়ান পাকিস্তান। এখন বর্তমানে বাংলাদেশে ইয়ান পূর্ব পাকিস্তান। এখন যদি খোয়ালওয়ালা থাকে, যদি আবার আর পাকিস্তানি মুক্ত করিয়ে আবার বাংলাদেশ গড়িতারি করলাম দেরি। এই অংশটা মানুষ, চট্টগ্রামের মানুষ তার হৃদয় স্পর্শ করবে। আরেকটা অংশ আমরা আঞ্চলিক ভাষা আমরা শুনতে চাই। সালাউদ্দিন কাদের চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী, এরা একটা বাংলাদেশ বিরোধী একটা পরিবার। এই পরিবার সেই ফজলুল কাদের চৌধুরী যে লোকটা কোনোদিন ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট হতে পারে নাই, কোন নির্বাচনে জিততে পারে নাই, সেই লোকটা দাপিয়ে বেড়াচ্ছে। তার জন্য আপনার কাছে বাংলাদেশ ছাড়তে হচ্ছে। এই অংশটা একটু চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আবার বলেন। আচ্ছা, না এখন ব্যাপার হলো আই তো ফইলে কই যে আর এর নাম ফজলুল কাদের চৌধুরী, কিন্তু সংক্ষেপে ব্যাকরণ লিখতে হতো ফাঁকা চৌধুরী। আচ্ছা, ফাঁকা চৌধুরী নামটা দিয়েছিল কিন্তু আমাদের ইত্তেফাকের তৎকালীন বার্তা সম্পাদক সিরাজউদ্দিন হোসেন। লালদিঘির পাড়ে একটা মিটিং এ মানে উনি একটা 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 চিটাগাঙ্গের ভাষায় একটা ডাক দিয়েছিল, অশোক গুছিয়ে তুই হরে। মানে তার একজন গুন্ডা ছিল বদরপাতিতে, ওনার নাম আব্দুল শুকুর। তো ওনাকে মানে গন্ডগোল হচ্ছে আপনার মিটিং এ, ওই আমাদের পক্ষের লোকজন হই হুল্লার করছে, তখন উনি রেগে মানে ওনার ইয়ে করে অশোক গুছিয়ে তুই হরে। এটা তো কথা করা আইনি ফিটছু না। এই ইত্তেফাকে একদম বড় হেডিং এ দিয়েছিল যে অশোক গুজিয়ে তুই হরে ফকা চৌধুরী। এই ফকা ফাটে গেল। ফকা মানে ফজলুল কাদের। এখন ফজলুল কাদের চৌধুরী পুরো লেখবা হয়তো দেখা ছিল না, অথবা সিরাজউদ্দিন হোসেন খুব ইয়ে মানুষ ছিলেন, সাহসী মানুষ ছিলেন, উনি মনে করে লিখে দিলেন অশোক গুজিয়ে তুই হরে ফকা চৌধুরী। এই ফকা চৌধুরী, এখন এই ফকা চৌধুরী মনে করুন ধরেন এই ফকা চৌধুরী এই যে যেটা বললাম আমাদের চট্টগ্রামের বিখ্যাত পত্রিকা আজাদী পত্রিকা, এটা 1962 সাল থেকে মনে করেন আজাদী পত্রিকা চলতেছে। সেই পত্রিকার বার্তা সম্পাদক সাধনধর ভদ্রলোক মারা গেছেন এখন, তার হাতে উনি জামানত বাজেয়াপ্ত 210-15-20 ভোটে হারে নাই, জামানত বাজেয়াপ্ত হয়েছে 3 ভাগের 1 ভাগ ভোট পাইছে। ওনার মনের মধ্যে মনে করেন সেই ক্ষোভ। তারপরে উনি কোনোদিন আপনার এই এমপি বা ওই এমএনএ হতে পারে নাই, সেখান থেকে অন্য কেউ হয়েছে। তারপর শেষ পর্যন্ত আচ্ছা আমি তো শুদ্ধ ভাষায় বলে বলতেছি, এখন এই ওতে জীবনের মধ্যে এই বোর্ডে যেতে না পারে, তো এর মনের মধ্যে এখন খুব আছে যে এই মালওয়ান এই দাঁড়াইয়া কল, তাই তো ওই মালওয়ান হয়তো দাঁড়াইয়া হয়তো মানে হিন্দুদেরকে দাঁড়াইয়ে ওদের দাঁড়াইয়া করার কারণে আয় জীবন এড়ে বন্য ভাই অভূত তুইও ভাতিনু এইগুলো মারি সাপ করি বা আন্দোলন ব্যাকুণ ওটাকে ইন্ডিয়া পাঠাই দিয়ে। তো মনে করেন উনি এই 1971 সালে সুযোগটা যখন আসলো, চট্টগ্রাম শহর, হাটাজারি, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনি এই 4 থানা মানে 45% ভোটার হিন্দু ভোটার,
বড়ুয়া টরুয়া মিলিয়ে 50%। মনে করেন বড়ুয়াদেরকে কিছু করে নাই, বিরোধীদেরকে করতো, মানে বড়ুয়া কলরে কিছু না করে গরিব করতো, কিন্তু বড়ুয়া কলরে ওই যে চাইনা হয়ে দিয়ে খবরদার আর বড়ুয়া কলর যে করতে তো বড়ুয়া পাড়ার সামনে আপনার সাইনবোর্ড টাকাই দিত চাইনা বুদ্ধিস্ট, ওই ইংলিশে লেখা থাকতো চাইনা বুদ্ধিস্ট। তো সেটা থাকলে পাকিস্তানি আর্মিরা আসে, মানে দেখতো যে এটা বুদ্ধরে মারলে তো আর চীনে আর অস্ত্র দিবে না। এই জন্য বৌদ্ধ ধর্মের মানুষ আপনার আক্রান্ত হয়নি, কিন্তু ওই যে হিন্দুদেরকে মানে হিন্দু কলরে পাকিস্তানি কল মাঝে, আর এই রাজাকার অকল আলবদর হলো মানে আপনার জামাতের ছাত্র ফ্রন্ট, ওরাই ছিল অক্সিলিয়ারি ফোর্স। ওরা পাকিস্তানের মানে আমাদের আর বাংলাদেশত যেদিন ক্ষতি মুক্তিযুদ্ধ সবচেয়ে বেশি হয়েছে কিন্তু ব্যাকুল শিক্ষিত ফকল, তো এটা তো ব্যাকুল কোয়ালিফাইড ফকল, শিক্ষিত মানুষ যাতে বরবাদ হয়ে যায় এটা আপেল ফোঁস হয়ে যায়। রাজাকার মারাকার তো এখন এই দিন খাবো আইস, মানে আমি 24 জন রাজাকারকে ছেড়ে দিয়েছি, রাস্তা ঠিক করে ওদেরকে ছেড়ে দিয়েছি। কারণ তখন একটা কেরানির বেতন, সরকারি কেরানি ক্লার্কের বেতন 70 টাকা, আর একজন রাজাকে 150 টাকা বেতন দিচ্ছে, এবং তাদেরকে বলছে তুমি ছাগল গরু যেখানে যেটা নিয়ে যাবে, আমরা আসি। তো মনে করেন এখন গরিব মানুষ সে চিন্তা করছে যে মাসে 150 টাকা অনেক বড় ব্যাপার, তখন 1 টাকা দিয়ে 6 সের চাউল পাওয়া যায়। এটা হলো 1 টাকায় 6 সের, মানে 5 কেজি। সেই আমলে 150 টাকা, কি মনে হয় আপনার? আমি 1972 সালে 50 টাকা দিয়ে একটা খাসি কিনতে যে গোশ সমান, মানে সেই আমলে 150 টাকা তো করবে ওরা। তো আসলে আমি যে রাজারকে গুলো ধরছিলাম এর মধ্যে 2 জন ছাড়া আর গুলো কেউ রাইফেল কি জিনিস জানা না, কাঁধে নিয়ে ঘুরেছে, চালাতে জানে না। তো মনে করেন ধরেন, কিন্তু আলবদর এই যে যেটা এখন শিবির, আলবদর এরা ছিল মারাত্মক, কারণ এরা তো সব শিক্ষিত, তো এরা তো ওদের তো ব্রেইন ওয়াশ করে ফেলছে। ওরাই আমাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে। আমাদের যত মানে বড় শিক্ষাবিদ বুদ্ধিজীবী এদের হত্যাকাণ্ডের সাথে এরাই শুধু জড়িত, কোন রাজাকার। বীর মুক্তিযোদ্ধা শিরু বাঙালি রিপোর্টার হিসাবে আমি আপনাদের রাউজানের গ্রামগুলো ঘুরতে গিয়ে অবাক হয়ে দেখেছিলাম হিন্দু বাড়িগুলা পুকুর পাড়টা বৌদ্ধভূমি, কোনটা সংরক্ষিত কোনটা অরক্ষিত। সেই বৌদ্ধভূমির দেশ বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। সেই দেশ থেকে বীর মুক্তিযোদ্ধা শিরু বাঙালির চলে যাওয়াটাকে আপনি কি পালিয়ে যাওয়া বলবেন, না জীবন রক্ষায় সাময়িক দেশ ত্যাগ করবেন? আমি নিজেকে আমি পালিয়ে সেটা বলতে রাজি নাই। আমি অবস্থার পরিপ্রেক্ষিতে যুদ্ধে জিততে হলে আপনাকে কখনো কখনো আপনার 2 কদম পিছাতে হবে, এটা ঠিক সেরকম। নেলসন ম্যান্ডেলা সেটা বলেছেন, আমি যে 27 বছর জেলে ছিলাম, বন্দী ছিলাম, এটা আমি এই প্রস্তুতির জন্য 27 বছরের প্রস্তুতি নিয়েছি। আপনার যুদ্ধের নীতি হলে সেটা আপনি যখন দেখবেন যে না আপনি শত্রুপক্ষকে আপনাকে আপনি ছোট করে দেখতে পারেন না, তাকে অন্যরকম ভাবে আক্রমণ করার জন্য আপনাকে 2-3 কদম পেছনে যেতে হবে, 2 দিন অপেক্ষা করতে হবে। আমাদের গেরিলার যুদ্ধ তো সেরকম। আমরা তো গেরিলার যুদ্ধ মানে কি, গেরিলার যুদ্ধ তো সামনে যুদ্ধ না, ধম করে মেরে দিলাম, মেরে ভেগে গেলাম, আমার বাঁচাটা হলো আগে। ঠিক সেরকম আমি মনে করি যে আমি মনে করেন এখন যুদ্ধ চলতেছে, আমি স্ট্র্যাটেজিক কারণে মানে আমাকে পিছিয়ে আসতে হয়েছে। আমি যখন সময় এবং সুযোগ পাবো আমি অবশ্যই, আমার এখন 77 বছর বয়স চলতেছে প্লাস, আমি আশা করি আমি এই দেশ বাংলাদেশ আবার পুনরায় স্বাধীন করে এর আগে আমার মৃত্যু হবে না, নিশ্চিত থাকেন। কতদিন লাগতে পারে? এখন সেটা ওই যে বুড়া স্মৃতি, সেটা মনে করেন ইউনূস সাহেবের পিছনে তো ডান্ডা ছিল, লাঠি ছিল, আপনার বাইডেন প্রশাসন ছিল, এখন তো সেটা নাই। এবং আমাদের ওখানে আপনার
আমেরিকান গোয়েন্দারা তো মনে করেন আপনি জানেন মানে প্রতিটি ইউনিয়নের খবর রাখে। ওই পুরো সেটটাকে এই ভদ্রলোক চেঞ্জ করতেছে। এটা এটা শেষ হয়ে গেলে সম্ভবত মানে কিছু একটা হবে। আমি যা মনে করি। আর মোদি হলো আপনার ডোনাল্ড যে ট্রাম্পের একেবারে ফার্স্ট বন্ধু, একনিষ্ঠ বন্ধু। আপনি দেখেছেন পৃথিবীর ১ নম্বর প্রেসিডেন্ট, ১ নম্বর দেশের ১ নম্বর প্রেসিডেন্ট ভারতের মতো একটা দেশের প্রধানমন্ত্রীকে নিজে চেয়ার টেনে বসাইয়া আবার চেয়ার ঠেলে দেয়। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা কোন দেখছেন? এই যে গতকালকে মনে করেন জেলেনস্কি গলা ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে ট্রাম্প। ট্রাম্প হলো একদম অসম্ভব, মানে সেও প্রতিহিংসা পরায়ণ। একবার যার বিরুদ্ধে তার ভিতরে ঢুকছে ওর শেষ না করে ছাড়বে না। মানে কথাবার্তা বলে স্ট্রেট কার্ড, একদম একদম স্ট্রেট কার্ড। দেখবেন না কিছু একটা হবে। আমি আশা করি। আমি তো সেরকম রাজনীতিবিদ না। আর আমি তো মনে করেন ধরেন ২,০০০-৫,০০০ কোটি টাকা আমার কাছে নাই যে আমি যে ঠিক আছে ভাই ২,০০০ কোটি টাকা দিলাম কিছু একটা কর, বলতে পারতেছি না। আমি তো মনে করেন এখানে হ্যান্ড টু মাউথ আসছি একেবারে। তো আমার একটা সার্কেল আছে, বন্ধু বান্ধব আছে, মুক্তিযোদ্ধারা আছে, তারা মনে করেন ধরেন আমাকে রাজকীয় হালে এখন রেখেছে। বিশ্বাস করবেন না বাড়ি ভাই, আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে। যারা মনে করেন ২০২৩ সালে ২২ সালে আমি প্রতি বছর একবার আসি, আমাকে কোথায় রাখবে, কে খাওয়াবে, কোথায় নিয়ে যাবে, যারা করতো তারা কেউ নাই আমার পাশে। কল্পনা করিনি এমন মানুষ আমাকে করতেছিল। আমি কল্পনাই করি যে এই মানুষ তারাই এখন মনে করেন আমার জন্য জান দিয়ে ফেলছে। চিন্তা করে দেখেন আপনি। মানে আমি তো মনে করেন একেবারে কিভাবে আসছি সেটা আপনাকে আমি বুঝাইতে পারবো না। আমি কোন ডিভাইস নিয়ে আমি এয়ারপোর্ট ক্রস করতে পারি, কিছু ছিল না আমার কাছে। শুধু ছোট্ট একটা কাগজে ৩টা টেলিফোন নাম্বার লিখে আছে বাজেট। বুঝলেন না? আমি যখন বঙ্গবন্ধুর ২ কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা বেঁচে আছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? বীর মুক্তিযোদ্ধা শেখ হাসিনা, আমি তো মনে করেন বঙ্গবন্ধুকে কাছে থেকে আমি দেখেছি। বঙ্গবন্ধু ছিলেন খুব অসম্ভব ব্রড মাইন্ডের মানুষ, সরল লীলা মানুষ। কেউ একটা তার ব্রেইনটা খুব শার্প ছিল। মনে করেন উনি আমাকে ১৯৭৭ সালের ১১ই ফেব্রুয়ারি সকাল আপনার ৬টার সময় আমাকে একবার দেখছে। আমার নামটা সেরুগিনা শুনছে। যখন জুন মাসে আপনার ৬ দফা আন্দোলনের যে আপনার হলো, সবাইকে ধরপাকড় করলো, বাংলাদেশের এমন কোন জেলখানা নাই যে এমন কোন নেতা বাংলাদেশের আপনার পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের ডিস্ট্রিক্ট পর্যায়ের, থানা পর্যায়ের, শহর পর্যায়ের, তারপর কেন্দ্রীয় পর্যায়ের সবাইকে জেলখানা, সবাই। শুধু সৈয়দ নজরুল ইসলাম ছাড়া পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কোন নেতা জেলের বাইরে ছিল না। সেই বঙ্গবন্ধুর মেয়ে, ২ মেয়ের ভবিষ্যৎ কি দেখেন বাংলাদেশে? না, ওরা তো, আমি শেখ রেহানা সম্পর্কে আমার কোনো ধারণা নাই, কিন্তু শেখ হাসিনা সম্পর্কে আমার একদম পরিপূর্ণভাবে ধারণা আছে। শেখ হাসিনা ওই যে সবাই বলে যে শেখ হাসিনা ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। এইটা সবাইকে খেয়াল রাখতে হবে। শেখ হাসিনা আজকে ৫৪ বছরে আমাদের বাংলাদেশ, গত ১৮ বছরে বাংলাদেশ যে হারে যদ্দূর আগিয়েছে, এই ৬ মাসে মনে করেন ধরেন তার থেকে আরো ৫০ গুণ পিছিয়ে গেছে। এটাকে আগায় আনতে হলে শেখ হাসিনার মতন একজন কঠোর নেতৃত্ব দরকার হবে। তিনি প্রত্যেক মানুষের ভাই ভুল ভ্রান্তি আছে, ভুল কার নাই। আমি যদি ভুলই না করি তো আমি মানুষ, আমি তো ফেরেশতা না হলে শয়তান, দুইটার একটা। মানুষ মাত্রই ভুল করবে, সেই ভুলের আপনার সংশোধনের সুযোগ দিতে হবে, ঠিক না? আমাকে একজন কালকে এক মহিলা, মানে আমার ফেসবুক, উনি আমাকে বলতেছেন যে আমি তো হাসিনা বিরোধী, আপনি আমাকে নিবেন? আমি বলছি তোমার সাথে তো আমার ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হবে কেন? শুধু একটা জিনিস খেয়াল রাখবা, তুমি বাংলাদেশ বিরোধী হলে হবে নাকি? বলছে না আমি বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ স্বাধীন হোক, এটা আমি চাই। তাহলে হয়ে গেল। এখন ব্যাপার হলো আপনাকে বিবেচনা রাখতে হবে। আমাদেরকে মনে করেন ধরেন শেখ হাসিনার ছাড়া
এই যে দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এই দেশ আবার নতুন করে আপনার গঠন করতে বহুত মুশকিল, বেশি মুশকিল হয়ে যাবে। তবে এইগুলো যেগুলো হচ্ছে এগুলো সব নাটক। এই যে পার্টি করতেছে, অমুক করতেছে, এটা করতেছে, এগুলো সব নাটক। এগুলো আপনি দেখবেন, আমি যেটা বলতেছি হয়তো 5, 2 মাস 3 মাস সময় লাগবে। এর মধ্যে কিছু একটা হবে। আপনি তো আমার সাথে ভাই, আপনি আপনি আজকে নতুন, আপনি যেমন সিনিয়র রিপোর্টার, আপনি বাংলাদেশের সেরা পত্রিকা রিপোর্টিং করছেন ঢাকাতে বসি। আপনি আমার থেকে বেশি বুঝলেন না, বেশি জানেন না, এগুলো আমার থেকে বলে লাভ কি? আপনি বলেন না, আমি শুনি। আপনার সেই শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, জাতির পিতার কন্যা, বলছিলাম ইউনূসের কাছে আর শয়তান, আর রাজাকারের সন্তান ইউনূস আর বাংলাদেশের ফেরেশতা। আবার একটু বলেন, আপনি এটা বলছেন, আমার খুব ভালো লাগছে। আবার রাজাকারের সন্তান ইউনূস আর বাংলাদেশের ফেরেশতা, আর শেখ হাসিনার অনুসারী সবাইকে শয়তান ঘোষণা দিয়ে সে স্বীকার করতে নেমেছে। বীর মুক্তিযোদ্ধা চির বাঙালি, কি বলবেন সেটাকে? না, এটা তো শোনেন, এরকম আর অনেকে করছে না। এগুলা ভাই নিজেকে রক্ষা চেষ্টা করতেছে, এই চেষ্টায় কাজ হবে না। ওরা মনে করো নিজেদেরকে, আপনি এই পর্যন্ত কোনো কাজ হয়েছে বাংলাদেশের উন্নয়নের, কোনো কাজ হয়েছে এই পর্যন্ত এই গত 6 মাসে নিজেদের পকেট ভারী করা যারা? কিছুতে হয় নাই। মানুষ বেকুব না। বাংলাদেশের মানুষ যত বেকুবই হোক, ভোট দেওয়ার সময় ঠিকই জায়গার মধ্যে ভোট দেয়। আপনি জানেন 1970 সালে আপনার সারা পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ যেই ভোট পাইছে, পৃথিবীর ইতিহাসে এরকম ভোট কেউ পায়নি। তখন তো কোনো ভোট কারচুপি ছিল না। আচ্ছা, তখনকার আমলে এই রাজাকারেরা, এই আলবদরেরা সারা পাকিস্তানে 6.06% ভোট পাইছিল জামাত। এবং এখনো যদি বিএনপি সাপোর্ট না করে তো জামাত এখনো দেখবেন যে ওই যে 6%-এর উপরে, হয়তো আগে 0.0 সব আছে, এখন 6% পাবে, এর বেশি যাবে না। বাংলাদেশের মানুষ যাই করুক এই ভুল কাম কোনোদিন করবে না। ওরা হয় বিএনপি না আওয়ামী লীগ, দুইটার যে কোনো একটাকে দিবে, আর বাইরের কাউকে দেবে না। লিখে রাখেন কি ডক্টর মোহাম্মদ ইউনূস, এতে আরো কত সাধারণ মানুষ আসলেও এই বাংলাদেশের মানুষ এগুলো বুঝাইতে পারবে না। হ্যাঁ পারতো, যদি মানুষ সুখে থাকতো। মানুষ এখন সুখে নাই। এখন এই যে মনে করেন রাস্তায় দর্শন হচ্ছে, যে রাস্তায় ডাকাতি হচ্ছে, এই যে মনে করেন আজকেও তো আমি কিছুক্ষণ আগে দেখলাম যে একজন দিনে দুপুরে গিয়ে তালাবাগি করে ঢুকে গেছে। এগুলো কি আগে কখনো ছিল? একেবারে দুরবস্থা তো মনে করেন আমাদের দেশ কোনোদিন এরকম দুরবস্থায় করে নাই। একেবারে যখন দুর্ভিক্ষ চলছিল তখনও কিন্তু এই মানুষ এরকম করে নাই, প্রকাশ্যে ডাকাতি করে নাই, চুরি করে নাই, রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারে না। আপনি সেদিন আমাকে আমার এলাকার একজন লোক টেলিফোন করে বলছে, ভাই আমি মাগরিবের একটু শেষে আপনার ডাম্পারা পুলিশ লাইনের সামনে দিয়ে মানে ইয়েতে আসতেছে, জিএসের মোড় আসতেছে, বাস পুলিশ লাইনের সামনেই 3-4 জন এসে গেলেও ধরে বছর ওনার পুলিশ দাঁড়িয়ে আছে ওইখানে, বাস স্টেশনের এখানে। পুলিশ আগে আসেনি, কেউ আগে আসেনি, ওনার যা কিছু সব নিয়ে চলে গেছে। এইরকম কারণে কিন্তু আগে হয়নি, এখন কিন্তু দেবে। তো মানুষ তো দেখতেছে এগুলা, মানুষ তো সুখের জন্য এটা করছিল, খুব আশা করছিল। ওরা তো বলেছিল আমরা কোটা আন্দোলন, এটা কোটা আন্দোলন ছিল না, এদের আন্দোলন ছিল ক্ষমতা দখলের। তো করছে 5,000 কোটি টাকা এমনি খরচ হয় নাই। সেখানে ছেলে ছিল 10 জন, আর 10,000 ছিল সব টাকা দিয়ে আসতেছে। যত রকমের বেশ্যা আছে মেয়ে লোক যতগুলো এখন ফেসবুকে দেখতেছি, যত হোটেল কলকারখানা সবগুলাই সমন্বয়। সেদিন তো দেখলাম যে একজন মানে আপনার কাপড় চাপড় খুলে নাচতেছে, টেলিভিশনে দেখলাম। এই আপনার রিল সবাই বলতেছে আপনি ভালো থাকুন শিরু বাঙালি। এই ৭৭ বছর বয়সে আপনার যে তেজোদ্দীপ্ত শপথ, আপনি যে সাহসী মুক্তিযোদ্ধা, আপনি ভালো থাকুন। আপনি ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। আবার আমরা আপনার সাথে বসবো, সময় নিয়ে বসবো। ইনশাআল্লাহ। জয় বাংলা। জয় বাংলা।